হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। তোমরা সকলে খুব ভালো রয়েছো। তোমাদের সামনে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের এক্সাম চলছে। দুটো একটা পরীক্ষা তোমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আশা করি সকলেই খুব ভালো পরীক্ষা দিচ্ছ। তোমাদের অ্যাকাউন্টেন্সির কিরকম কোয়েশ্চেন আসবে ক্লাস 11 এর সেম 1 এ সেই সম্পর্কে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম কয়েকদিন আগে। তারপরে বহু স্টুডেন্টস আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার অ্যাকাউন্টেন্সি মোটামুটি আপনার এই কোয়েশ্চেন্স গুলো পড়ে আমরা খুবই উপকৃত হয়েছি, কিন্তু স্যার আমাদের বিজনেস স্টাডিজ এর ব্যাপারে একটু গাইড করুন। কারণ বিজনেস স্টাডিজটা অনেকটা বড় সিলেবাস এবং বিজনেস স্টাডিজে কতটা পড়বো না কি পড়বো সেই সম্পর্কে স্টুডেন্টরা খুব কনফিউজড। এবং তার সাথে বিজনেস স্টাডিজ এর মতন সাবজেক্টে বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে, এর কোনো অ্যাকচুয়ালি এমসিকিউ পেপারগুলোতে কোনো সীমা পরিসীমা সেভাবে থাকে না, যে কোনো কোয়েশ্চেন নানা রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে। তো স্টুডেন্টসরা আমাকে প্রচুর কমেন্ট করেছে, প্রচুর ফোন এসছে, মেসেজ এসছে, তারা সবাই আমাকে বলেছে, রিকোয়েস্ট করেছে যে স্যার বিজনেস স্টাডিজ সাবজেক্টের উপরে আপনি কিছু করুন। তো তাদের রিকোয়েস্টেই আমি অনেক পরিশ্রম করে বিজনেস স্টাডিজ এর যে কি কোয়েশ্চেন, মানে যেগুলো মেন ফ্যাক্টর। আরো একটা কথা বলি, তোমাদের সিলেবাসে বিজনেস স্টাডিজে যে বইগুলো এখন মার্কেটে রয়েছে সেগুলোতে অ্যাকচুয়ালি যা তোমাদের সিলেবাস বা যতটা পড়া উচিত তার থেকে বইগুলোতে অনেক বেশি বেশি করে লেখা আছে, এবং যার জন্য স্টুডেন্টসরা আরো বেশি কনফিউজ যে তারা কতটা পড়বে কি পড়বে। তো তাদেরকে গাইড করার জন্য তাদের রিকোয়েস্টে আমি আজকে চলে এসেছি এই বিজনেস স্টাডিজ এর ভিডিও নিয়ে। এই বিজনেস স্টাডিজ এর ভিডিওতে বিভিন্ন চ্যাপ্টার থেকে যে কি কোয়েশ্চেন তোমাদের সিলেবাস অনুযায়ী ঠিক যেটুকু পড়া উচিত সেইটুকু অনুযায়ী আমি এই সেটটা তৈরি করেছি। এই সেটে যে বিভিন্ন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেন্স গুলো তোমরা যদি পড়ে যাও, তোমাদের কোয়েশ্চেন যেভাবেই আসুক, যে ফর্মেই আসুক, তোমাদের যে কনসেপ্টটা তৈরি হবে সেই কনসেপ্টটা দিয়ে তোমরা কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এবং তার সাথে বলি, এইটা বিজনেস স্টাডিজ এর সেট 1 কোয়েশ্চেন করেছি, আর একটা সেট 2 কোয়েশ্চেন আমি আগামী 2-1 দিনের মধ্যেই আবার আপলোড করব। তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ প্রথম ভিডিও আসলেই যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ আর বেশি কথা বলবো না, চলো আমরা শুরু করে দিই। দেখো স্ক্রিনে ভালো করে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে, বৈদ্যুতিন বাণিজ্যে একসঙ্গে ক্রেতা বিক্রেতার উপস্থিতির প্রয়োজন হয় না কেন? এটা একটা বিবৃতি দেওয়া হয়েছে। বৈদ্যুতিন বাণিজ্যে একসঙ্গে ক্রেতা বিক্রেতার উপস্থিতির প্রয়োজন হয় না কেন? কেন প্রয়োজন হয় না, এর মধ্যে কারণে একটা বলছে ইন্টারনেটের মাধ্যমে বৈদ্যুতিক বাণিজ্য হয় বলে। 2 নম্বর বলছে বৈদ্যুতিন বাণিজ্যে তথ্য পরিবেশন করে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় পরিণত করে বলে। বৈদ্যুতিন বাণিজ্যে খুব সহজে দ্রব্য সম্পর্কে ধারণা জন্মায় বলে, নাকি দ্রুত কারবারি কৌশল নির্ধারণ করে তথ্যের আদান প্রদান করা হয় বলে। এর মধ্যে কি কারণে বলছে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতির প্রয়োজন হয় না, ক্রেতা এবং বিক্রেতাকে সরাসরি যোগাযোগ না করেও এই ব্যবসা করা যায়? এর প্রধান কারণ হবে এটা ইন্টারনেটের মাধ্যমে বৈদ্যুতিন বাণিজ্য হয় বলে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই তাদের নিজস্ব বাড়িতে বসে এই ব্যবসা করতে পারে। ক্রেতারাও কিনতে পারে, বিক্রেতাও বিক্রি করতে পারে। কি কারণে না, ইন্টারনেটের মাধ্যমে এই ব্যবসা হয় বলে। এটা হচ্ছে কারেক্ট অপশন। এরপরে আছে 2 নম্বরে, বিজনেস প্রসেস আউটসোর্সিং এ খুব সহজেই স্থির ব্যয়গুলোকে ড্যাশে রূপান্তরিত করা যায়। স্থির ব্যয় মানে হচ্ছে ফিক্স কস্ট, যেগুলো কোম্পানিকে অবশ্যই বিয়ার করতে হয়, উৎপাদন না করলেও যে ব্যয়গুলো বিয়ার করতে হয়। তো বিজনেস প্রসেস আউটসোর্সিং এই ব্যাপারটা কি আমি একটু ছোট্ট করে বলি। এইখানে কি করা হয়, স্থায়ী কোনো কর্মী না রেখে প্রতিষ্ঠানগুলো কি করে, বাইরের কোনো লোককে কন্ট্রাকচুয়ালি এই কাজটার দায়িত্ব দিয়ে দেয়। যখন যখন কোম্পানির দরকার তখন তখন কোম্পানি সেই লোককে কন্ট্রাকচুয়ালি এই কাজটা দিয়ে দেয় এবং একটা ফিক্সড অ্যামাউন্টের বিনিময় এই কাজটা তারা করিয়ে নেয়, কিন্তু স্থায়ী কোনো কর্মচারী নিয়োগ করে না। ঠিক আছে, এটাকেই বলে বিজনেস প্রসেস আউটসোর্সিং। তো এর ফলে একটা সুবিধে কি, এই যে স্থির ব্যয়গুলো এখানে কি হয়, পরিবর্তনশীল ব্যয়তে পরিবর্তিত হয়ে যায়। দেখো স্থির ব্যয় মানে হচ্ছে সে আমার প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, আমার কাজ না হলেও আমাকে স্থির ফিক্সড স্যালারি কর্মচারীদের দিতে হবে। আর পরিবর্তনশীল ব্যয় কি, আমি যখন কাজ করব, যখন উৎপাদন করব, বা যখন আমার লোক লাগবে, যখন লোককে আমি নিয়োগ করব তখনই শুধু পয়সা দেবো, বাকি সময়টা আমার দিতে হবে না। তো বিজনেস প্রসেস আউটসোর্সিং আমরা কি দেখতে পাচ্ছি, যে ওয়ার্কারদের যখন আমাদের কাজের দরকার তখন আমি কন্ট্রাকচুয়াল বেসিসে কোনো প্রতিষ্ঠানকে আমার কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছি,
সেই প্রতিষ্ঠান কাজ করে আমাকে দিয়ে দিচ্ছে, আবার যখন আমার কাজের দরকার নেই তখন স্টপ করে দিচ্ছি। স্থায়ীভাবে কোনো ফিক্স স্যালারি পেমেন্ট করার দরকার পড়ছে না। তাই জন্য ওই যে স্থির ব্যয় সেটা কি হলো, পরিবর্তনশীল ব্যয়ে রূপান্তরিত হয়ে যায়। এটা হচ্ছে এর উত্তর। 3 নম্বর হচ্ছে প্লাস্টিক মানি বলতে কি বোঝো? ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড না এ এবং বি উভয় না, এদের কোনোটিই নয়। প্লাস্টিক মানি বলতে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এই দুটোকেই কিন্তু বোঝায়। এরপরে আছে বৈদ্যুতিন কারবার, যেটাকে আমরা ই বিজনেস বলি। এই ই বিজনেসের কোনটা অসুবিধা এর মধ্যে? ভাইরাস। তোমরা জানো অনেক সময় আমাদের যে ডিভাইসে আমরা করি সেই ডিভাইসে ভাইরাস ঢুকে যায়, হ্যাকিং হওয়ার চান্স থাকে, স্যাটেলাইটের প্রবলেম হতে পারে, তার ফলে ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হতে পারে। এবং আরেকটা বলছে আগ্রহের প্রভাব, আগ্রহের অভাব, অর্থাৎ অনেকে ঠিক মতন এই ই বিজনেস করতে জানে না বলে ই বিজনেসে আগ্রহ কম দেখায় ব্যবসায়ীরা। তো এর মধ্যে কোনটা অসুবিধা? আমরা দেখো লিখে দিয়েছি আমি উত্তরে টি 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 টি, অর্থাৎ এখানে চারটেই কিন্তু সত্য, কোনোটাই মিথ্যা নয়। এখানের উত্তর হবে ডি নম্বর অপশন, চারটেই হচ্ছে কিন্তু সত্য। বোঝা গেছে? এরপরের প্রশ্ন হচ্ছে একটা ম্যাচিং আছে, খুব ইম্পর্টেন্ট এই ম্যাচিংটা। প্রথমে বলছে বি টু জি, তোমরা ওই ই কমার্স এর মধ্যে পেয়েছো। বি টু জি মানে হচ্ছে বিজনেস টু গভর্নমেন্ট। এটা কার সাথে মিল? একের সাথে ডি, কারবার থেকে সরকার। অর্থাৎ যখন বিজনেসের সঙ্গে গভর্নমেন্টের কোনো ট্যাক্স পেমেন্ট বা যোগাযোগ হয় তখন বি টু জি বলে, এটাকে বলা হয় কারবার থেকে সরকার। এরপরে হচ্ছে সি টু জি, সি টু জি মানে হচ্ছে ক্রেতা থেকে সরকার, মানে সি ফর কাস্টমার আর জি ফর গভর্নমেন্ট, তো কাস্টমার টু গভর্নমেন্ট অর্থাৎ ক্রেতা থেকে সরকার। এরপরে আছে ই টু ই, ই টু ই মানে হচ্ছে এমপ্লয়ি টু এমপ্লয়ি, অর্থাৎ কর্মী থেকে কর্মী, এইটাকে বলে ই টু ই। বোঝা গেছে? কর্মী থেকে কর্মীকে বলা হয় ই টু ই। আর সরকার থেকে সরকার হচ্ছে স্টেট গভর্নমেন্টের সঙ্গে অন্য স্টেট গভর্নমেন্টের কথাবার্তা হচ্ছে, বা স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা হচ্ছে, এটাকে বলা হয় জি টু জি। তাহলে এখানে আমরা অপশন পাচ্ছি একের ডি, দুইয়ের সি, একের সাথে ডি, দুইয়ের সাথে সি, তিনের সাথে এ, আর চারের সাথে বি। একের ডি, দুইয়ের সি, তিনের এ, চারের বি, অর্থাৎ অপশন ডি হচ্ছে এর উত্তর। এরপরের প্রশ্ন আছে দেখো, ভারতের একটি শিল্প বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ হলো এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচএসবিসি, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংক, আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, আর আইওবি। ঠিক আছে, এর মধ্যে যেটা উত্তর সেটা হচ্ছে আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের একটি শিল্প বাণিজ্য ব্যাংক। অর্থাৎ এই ব্যাংকগুলো শিল্প ক্ষেত্রে বা বাণিজ্য ক্ষেত্রে লোন দিয়ে সাহায্য করে। এরপরের প্রশ্ন হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবিধা নয় কোনটি? ভালো করে দেখো, সুবিধা নয় কোনটি? বলছে এই পদ্ধতিতে যে কোনো সময় অর্থ জমা করা যায়। হ্যাঁ, যে কোনো সময় তো অর্থ ইলেকট্রনিক পদ্ধতিতে আমরা যে কোনো সময় টাকা জমা দিতে পারি। 24 days, 24 hours into 7 days, সুতরাং এটা ঠিক কথা লেখা আছে। আচ্ছা, এই পদ্ধতিতে যে কোনো সময় বিল বা অন্য জাতীয় মূল্য পরিশোধ করা যায়। হ্যাঁ, এটাও ঠিক কথা লেখা আছে। এই পদ্ধতিতে এক হিসাব খাত থেকে অন্য হিসাব খাতে অর্থ স্থানান্তর করা যায়, মানে একটা অ্যাকাউন্ট থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। ঠিক, কিন্তু এইটা ভুল যে এই পদ্ধতিতে নগদে মূল্য পরিশোধ করা যায় না, ক্যাশ পেমেন্ট কিন্তু এখানে হয় না, এখানে শুধু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়। তাই এই পদ্ধতিতে নগদ মূল্যে পরিশোধ করা যায় না। এর পরের প্রশ্ন হচ্ছে ল্যান, LAN, এর পুরো কথাটা কি? এর পুরো কথা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। খুব ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে। ল্যান কথার অর্থ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। বোঝা গেছে? এর পরের প্রশ্ন হচ্ছে জীবন বীমা কি ধরনের চুক্তি? নিশ্চয়তার চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি, সম্পত্তি ক্ষতির চুক্তি, উৎসাহ দানের চুক্তির উত্তর হচ্ছে জীবন বীমা হচ্ছে নিশ্চয়তা দানের চুক্তি। অর্থাৎ জীবন বীমা করা থাকলে কোনো মানুষ মারা গেলেও টাকা পাবে, তার পরিবার ভালো থাকবে, অথবা কেউ যদি মারা নাও যায় তাহলে মেয়াদ অন্তে সে টাকাটা ফেরত পাবে। সুতরাং জীবন বীমা হচ্ছে গিয়ে নিশ্চয়তার চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি নয়। ক্ষতিপূরণের চুক্তি হলে ক্ষতি হলে তবেই টাকা পেত, ক্ষতি না হলে কোনো টাকা পেত না। কিন্তু এখানে লোকটি মারা যাক বা না যাক, লোকটি মারা গেলেও তার পরিবার টাকা পাবে, আর লোকটি মারা না গেলেও মেয়াদ অন্তে সে সেই টাকাটা সঞ্চয় হিসাবে ফেরত পাবে। তাই জীবন বীমা হচ্ছে একটি নিশ্চয়তার চুক্তি। পরের প্রশ্ন হচ্ছে এনইএফটি এর পুরো কথা হলো। এনইএফটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এনইএফটির পুরো কথাটা মনে রাখবে তোমরা, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এর উত্তর হচ্ছে এ, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এটাই হচ্ছে এনইএফটির পুরো কথা। এরপরের প্রশ্ন হচ্ছে পিআইএন, পিন,
পিন কথাটি আমরা প্রায় শুনে থাকি। এই পিন কথাটির পুরো অর্থ কি? এই পিন কথার পুরো অর্থ হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে বি অপশন, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। এর পরের প্রশ্ন হচ্ছে ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য হলো এইগুলোর মধ্যে কোনটা ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য? প্রথমে বলছে এটা ট্রু ফলস আছে। নগদ টাকা হারিয়ে যাওয়ার ঝুঁকি নেই। ঠিক, ব্যাংক ড্রাফটের যে টাকা সেইটা একটা ড্রাফট বানিয়ে দেওয়া হয় এবং সেই ড্রাফটে যার নাম লেখা থাকে সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার হয় না। তার ফলে এই ড্রাফটটা যদি রাস্তার মাঝখানে হারিয়েও যায় বা কেউ চুরিও করে নেয় তাহলে কিন্তু সে টাকা তুলতে পারে না। তাই নগদ টাকা হারিয়ে যাওয়ার কোনো ঝুঁকি এখানে থাকে না। এটা দেনা পরিশোধের প্রমাণপত্র হিসাবে কাজ করে। আমরা একটা ড্রাফটের মাধ্যমে যদি কাউকে পেমেন্ট করি এবং ড্রাফটের যদি একটা জেরক্স কপি রেখে দিই তাহলে আমি তাকে প্রমাণ হিসাবে দেখাতে পারবো যে এই দেখো এইভাবে আমি ড্রাফটের মাধ্যমে এই ডেটে তোমাকে পেমেন্ট করেছি। আরেকটা বলছি এতে প্রত্যাখ্যানের ভয় থাকে, অর্থাৎ যাকে টাকা ড্রাফটটা দেওয়া হলো সে টাকা নাও পেতে পারে। না, এটা ভুল লেখা আছে, এটা ফলস। কেননা প্রত্যাখ্যানের কোনো ভয় থাকে না। ড্রাফটের ক্ষেত্রে প্রত্যাখ্যানের কোনো ভয় থাকে না। অর্থাৎ ড্রাফট যার নামে কাটা হয়েছে ব্যাংককে আমরা আগে পয়সা দিয়ে তারপরে সেই পয়সার বিনিময়ে ব্যাংক আমাদের ড্রাফট কেটে দেয়। তাই চেক যেমন না পাওয়ার সম্ভাবনা থাকে, চেক অনেক সময় ডিসঅনার হয়ে যায়, তার কারণ চেকে অনেক সময় সই মেলে না, চেকে অনেক সময় অ্যাকাউন্টে টাকা থাকে না ইত্যাদি কারণে চেক কিন্তু ডিসঅনার হতে পারে। কিন্তু ড্রাফট কখনোই ডিসঅনার হয় না। এখানে বলছে ডিসঅনারের ভয় থাকে, এটা হচ্ছে ভুল লেখা আছে, এটা ফলস। আর বলছে আমানত হিসাবের প্রয়োজন নেই। আমানত হিসাব মানে হচ্ছে যে চেক কাটতে গেলে আমাদের যেমন সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্টে টাকাও থাকতে হবে। কিন্তু এইখানে ড্রাফটের ক্ষেত্রে কোনো ব্যাংকে যদি আমার টাকা নাও থাকে তাহলেও কিন্তু আমি ড্রাফট কাটতে পারি। আমার কোনো আমানত বা ডিপোজিট রাখার দরকার নেই। ধরো আমি কোনো একটা ব্যাংকে গেলাম যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই, আমি বললাম আমাকে একটা এই নামে ড্রাফট করে দিন। তো ব্যাংক বলল ঠিক আছে। ধরো আমি একটা 10,000 টাকার ড্রাফট বানালাম। ব্যাংক বলল ঠিক আছে আপনি 10,000 টাকা জমা দিন এবং তার সঙ্গে সার্ভিস চার্জ আরো 100 টাকা কি 200 টাকা নেবে। বলল আপনি 10,200 টাকা জমা দিন, আমরা আপনাকে 5 মিনিট বসুন, আমরা আপনাকে 5 মিনিটের মধ্যে 10,000 টাকার ড্রাফট তৈরি করে দিচ্ছি এবং কার নামে ড্রাফটটি হবে সেটি আপনি লিখে দিন, আমরা সেই অনুযায়ী ড্রাফট বানিয়ে দেবো। সুতরাং কোন রকম ডিপোজিট না থাকলেও আমরা কিন্তু ড্রাফট বানাতে পারি যে কোনো ব্যাংক থেকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একেরটা ট্রু, দুয়েরটা ট্রু, তিনেরটা ফলস আর চারেরটা হচ্ছে আবার ট্রু। অর্থাৎ এর উত্তর হচ্ছে 1, 2, 4 ট্রু। সি নম্বরটা 1, 2, 4 ট্রু আর তিনেরটা হচ্ছে মিথ্যা, ফলস। ঠিক আছে, 12 নম্বর অবধি হলো আমাদের। এরপরে আছে 13 নম্বরে স্থায়ী আমানতের বৈশিষ্ট্য হলো। স্থায়ী আমানত মানে যেটাকে আমরা বলি ফিক্সড ডিপোজিট। এই ফিক্সড ডিপোজিটের কি কি ফিচার্স আমরা দেখতে পাই সেটা একটু বলি। এখানে বলছে টাকা একবারেই জমা দেওয়া হয়। হ্যাঁ, এটা ঠিক কথা। স্থায়ী আমানতে টাকা বারে বারে জমা দেওয়া যায় না, একবারেই স্থায়ী আমানতের টাকা জমা দেওয়া হয়। মেয়াদ শেষ হলেই বা খুব প্রয়োজনে মেয়াদ পূর্তির আগে টাকা তোলা যায়। অ্যাকচুয়ালি স্থায়ী আমানতের টাকাটা একবারই জমা দিতে হয় এবং মেয়াদ যখন শেষ হয় তখনই পাওয়া যায়। মেয়াদ শেষ হলেই বা খুব প্রয়োজনে, কিন্তু কেউ যদি খুব এমার্জেন্সি থাকে, টাকাটা তার খুবই প্রয়োজন, কোনো শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখানোর জন্য প্রয়োজন ইত্যাদি, খুব স্পেশাল কেস হলে তখন আগে থেকে একটা অ্যাপ্লিকেশন করে তবে সেই ফিক্সড ডিপোজিটটা ভাঙিয়ে টাকা তোলা যায়। তবে এক্ষেত্রে ব্যাংক কিছু সুদ বা টাকা কেটে নেয়। আচ্ছা, আরেকটা বলছে আমানতে, তাহলে এটা ঠিক কথাই লেখা আছে, মেয়াদ শেষ হলেই বা খুব প্রয়োজনে মেয়াদ পূর্তির আগে টাকা তোলা যায়। তাই আমানতের নির্দিষ্ট অন্তে সুদ পাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, এখানে নির্দিষ্ট অন্তে অর্থাৎ কেউ কেউ কোয়ার্টারলি বা কেউ কেউ মান্থলি বা কেউ কেউ বছরে একবার সুদ তুলে নিতে পারে, এটাও সত্যি কথা লেখা আছে। এবং মেয়াদ অন্তে কেউ যদি টাকাটা মানে সুদটা না তোলে মেয়াদ অন্তে সুদ সহ টাকাটাও ফেরত পাওয়া যায়। এখানে 4টে অপশনই কারেক্ট আছে, তাহলে উত্তর হচ্ছে ডি 1, 2, 3, 4 সবকটি সত্য। এরপরে হচ্ছে ব্যাংকে সঞ্চয় আমানত খোলা হয় কারণটা কি? সঞ্চয় আমানত যেটাকে আমরা বলি সেভিংস অ্যাকাউন্ট লোকে কেন খোলে? সঞ্চয়ের উদ্দেশ্যে খোলে, চেক বই ব্যবহারের জন্য খোলে, নির্দিষ্ট সময়ে ব্যাংক সুদ প্রদান করে বলে খোলে, আর ব্যাংকের লেনদেনগুলি পাসবইতে রেকর্ড করা হয় বলে খোলে। না, এর মধ্যে সবচেয়ে সঠিক অপশন হচ্ছে সঞ্চয়ের উদ্দেশ্যে। মাসের শেষে আমরা যে সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখি আমরা কি করি? আমরা যে আয় করি সেখান থেকে আমাদের সারা মাসের যা খরচ সেগুলো বাদ দেওয়ার, সেগুলো হয়ে যাওয়ার পর মাসের শেষে সাধারণত যেটুকু আমাদের সঞ্চিত অর্থ থাকে সেইটুকুই কিন্তু আমরা মোটামুটি সেভিংস ব্যাংকে প্রত্যেকে জমা করি। তাহলে সেভিংস অ্যাকাউন্ট খোলার মেন অবজেক্ট হচ্ছে সঞ্চয় করা। ঠিক আছে, তাই সঞ্চয়ের উদ্দেশ্যেই সঞ্চয় আমানত খোলা হয়।
এরপরে এইটা একটা খুব ইম্পর্টেন্ট স্তম্ভ মেলানো আছে, খুব ভালো করে দেখবে। বীমা চুক্তি অনুযায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য ঝুঁকি বহন করে, যে বহন করে তাকে বলে বীমাকারী অর্থাৎ বীমা প্রতিষ্ঠান। নির্দিষ্ট চুক্তি অনুযায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য ঝুঁকি বহন করে তাকে বলে বীমাকারী। ২ নম্বর হচ্ছে বীমা চুক্তি অনুযায়ী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ পায় তাকে বলে বীমা গ্রহীতা। বীমাকারী, বীমা গ্রহীতা। যে প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয় সে বীমাকারী, আর যে ক্ষতিপূরণ পায় সে হচ্ছে বীমা গ্রহীতা। তাহলে ১ এর সাথে ডি, ২ এর সাথে এ। বীমা চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা বীমাকারীকে নির্দিষ্ট কোনো দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়, বীমা করাতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমা কোম্পানিকে আমাদের দিতে হয়, যেটাকে আমরা বীমার প্রিমিয়াম বা বীমা মাসুল বলি, অর্থাৎ ৩ এর সাথে বি। আর আরেকটা হচ্ছে যে লিখিত দলিলের মাধ্যমে বীমা সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয় তাকে আমরা বলি বীমাপত্র, অর্থাৎ ৪ এর সঙ্গে সি। এটার উত্তরটা হচ্ছে বি নম্বরটা। বি নম্বরটা দেখো, ১ এর সঙ্গে ডি, ২ এর সঙ্গে এ, ৩ এর সাথে বি, আর ৪ এর সাথে সি, অর্থাৎ বি নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এরপরে আরেকটা খুব সুন্দর এই ম্যাচিং দেওয়া আছে যে বীমাকৃত সম্পত্তির কোনো ক্ষতি হলে বীমা গ্রহীতাও ক্ষতিগ্রস্ত হবেন। আমি ধরো কোনো একটা জিনিসের বীমা করালাম, সেই সম্পত্তিটার ক্ষতি হলে আমারও ক্ষতি হবে। এটাকে বলা হয় বীমাযোগ্য স্বার্থ। অর্থাৎ আমার যদি ওই দ্রব্যটার প্রতি বা ওই সম্পত্তিটির উপর আমার বীমাযোগ্য স্বার্থ আছে, অর্থাৎ সম্পত্তিটির যদি ক্ষতি হয় তাহলে আমারও আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ব্যাপারটাকে বলা হয় বীমাযোগ্য স্বার্থ। ২ নম্বরে আছে বীমা চুক্তির পূর্বে বীমা গ্রহীতা বীমার বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু গোপন করবে না। এটাকে বলা হয় চূড়ান্ত সৎ বিশ্বাস। ২ এর সঙ্গে ডি, অর্থাৎ বীমা যে করাচ্ছেন বীমা গ্রহীতা তিনি তার যে বিষয়টির উপর, যে সম্পত্তিটির উপর বীমা করাচ্ছেন সেটার সম্পর্কে সমস্ত কিছু ইন ডিটেলস উনি বীমা কোম্পানিকে জানাবেন। বীমা কোম্পানি যা যা জানতে চাইবে, কোনো কিছু গোপন করা যাবে না, তাহলে কিন্তু বীমা কোম্পানি পরবর্তীকালে ক্ষতিপূরণ নাও দিতে পারে। ৩ নম্বর হচ্ছে বীমা আসলের বিনিময় বীমা কোম্পানি বীমা গ্রহীতার ক্ষতিপূরণের দায়িত্ব নেয় জীবন বীমা ছাড়া। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্ষতিপূরণের চুক্তি। অর্থাৎ ক্ষতি হলে তবেই বীমার ক্ষতিপূরণ দেওয়া হবে, ক্ষতি যদি না হয় তাহলে কিন্তু বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেবে না। ঠিক আছে? যেমন অগ্নি বীমার ক্ষেত্রে আমরা যদি দেখি, যদি আগুন লেগে কিছু পুড়ে যায় তাহলেই কিন্তু আমরা ক্ষতিপূরণ পাবো, ক্ষতি না হলে কিন্তু টাকাটাই, প্রিমিয়ামের টাকাটাই কিন্তু যাবে, তার জন্য কিন্তু বীমা কোম্পানি কোনো ফেরত বা রিটার্ন দেবে না। ৪ নম্বর হচ্ছে বীমাযোগ্য হতে হলে বীমাকৃত পণ্যের উপর ঝুঁকির কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। হ্যাঁ, বীমাকৃত পণ্যের কিছু ঝুঁকি থাকতে হবে, যেটাকে আমরা বলি বীমাযোগ্য ঝুঁকি। তাহলে এর অপশনটা আমরা দেখতে পাচ্ছি সি নম্বর অপশনটা হচ্ছে ১ এর সঙ্গে বি, ২ এর সঙ্গে ডি, ৩ এর সঙ্গে সি, আর ৪ এর সঙ্গে এ। বোঝা গেল? এরপরে বলছে ভারতীয় রেল কি ধরনের প্রতিষ্ঠান? ভারতীয় রেল কি ধরনের প্রতিষ্ঠান? এটাকে বলা হয় একটা বিভাগীয় প্রতিষ্ঠান। ঠিক আছে? ভারতীয় রেল হচ্ছে একটি বিভাগীয় প্রতিষ্ঠান, আলাদা এর একটা ডিপার্টমেন্ট আছে রেলওয়ে। এই আলাদা ডিপার্টমেন্ট এই প্রতিষ্ঠানটিকে চালায়, তাই এটাকে বলা হয় বিভাগীয় প্রতিষ্ঠান। বোর্ড ব্যবস্থাপনা, পরের প্রশ্ন, বোর্ড ব্যবস্থাপনা সরকারের ড্যাশ নিয়ন্ত্রণাধীন। এটা হচ্ছে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন থাকে বোর্ড ব্যবস্থা। বোর্ড ব্যবস্থায় সরকার প্রত্যক্ষভাবে বোর্ড গঠন করে সেটাকে পরিচালিত করে। ১৯ নম্বরে আরেকটা ম্যাচিং আছে, যৌথ উদ্যোগের বৈশিষ্ট্য। যৌথ উদ্যোগের কি বৈশিষ্ট্য? না, যৌথ উদ্যোগে আমরা দেখতে পাই সরকারি এবং বেসরকারি মালিকানায় সংযুক্ত রূপ হচ্ছে যৌথ উদ্যোগ। ২ নম্বর হচ্ছে যৌথ উদ্যোগের সুবিধা। যৌথ উদ্যোগের সুবিধা হচ্ছে যে যৌথ উদ্যোগের মাধ্যমে জনসাধারণের কল্যাণ সাধন করা সম্ভব হয়। ঠিক আছে? যৌথ উদ্যোগের অসুবিধা হচ্ছে অনেক সময় মুনাফা লিপ্সার জন্য যৌথ উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য অনেক সময় ব্যর্থ হয়। মুনাফা লিপ্সার জন্য যৌথ উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য অনেক সময় ব্যর্থ হয়। আর যৌথ উদ্যোগ সম্পর্কে সরকারি নীতি, এটা হচ্ছে যৌথ উদ্যোগ কার্য পরিচালনার সরকারের সুনির্দিষ্ট ভূমিকা থাকে। এই হচ্ছে অপশন। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এ নম্বর অপশনটা ১ এর সঙ্গে এ, ২ এর সঙ্গে সি, ৩ এর সঙ্গে বি, আর ৪ এর সঙ্গে হচ্ছে ডি। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট যৌথ উদ্যোগটা। আর একটা হচ্ছে কোন প্রতিষ্ঠান সংসদে আইন পাশের পর শুরু হয়?
এটা হচ্ছে বিধিবদ্ধ সংস্থা। বিধিবদ্ধ সংস্থাগুলো কি হয়, সংসদে আইন পাস করে তারপরে এই বিধিবদ্ধ সংস্থাগুলি শুরু করা যায়। তো এই মোট 20খানা কোয়েশ্চেন্স আমি সিলেক্ট করলাম। তোমরা এই কোয়েশ্চেন্স গুলো খুব ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে। এই খানগুলো এগুলো মেনলি কি ফ্যাক্টর অফ কোয়েশ্চেন্স, এগুলোই তোমাদের সিলেবাসে মেনলি বলা আছে। তো এই সিলেবাস ধরে তোমাদের এই 20টা কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি সেট 1-এ। আগামী 2-1 দিনের মধ্যে আমি বিজনেস স্টাডিজ এর সেট 2টাও তোমাদের আপলোড করব। তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে খুব তাড়াতাড়ি তোমরা আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা ভিডিওটি দেখতে পারো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই বলেই আজকের ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।